আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া শিরিন হুমায়রা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস একজন পরীক্ষার্থী। ভিলেজ নিউট্রিশনের আজকের স্বাস্থ্য বিষয়ক পর্বে আপনাদের সকলকে স্বাগতম। গরমে বা যেহেতু এখন গ্রীষ্মকাল শুরু হয়ে গেছে, তো দেখা যাচ্ছে যে পরিবেশের কারণে কিন্তু এখন আমাদের আশেপাশে অনেক বেশি তাপমাত্রা, প্রায় প্রত্যেক দিনই 38 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। সো এই অতিরিক্ত গরমে কিন্তু আপনি দেখা যাবে যে অতিরিক্ত ঘামতেছেন বা ঘামছেন। তবে এই যে গরমে ঘামা, এই ব্যাপারটা কিন্তু খুবই নর্মাল। তবে এই ঘামার পরিমাণটার উপরে কিন্তু নর্মাল ছাড়াও কিছু অ্যাবনর্মাল কন্ডিশনের ইন্ডিকেশন হতে পারে। অর্থাৎ এই যে গরমে আমরা ঘামতেছি, এই ঘামার কিন্তু একটা ন্যাচারাল কারণই রয়েছে বা আমাদের বডির কিছু ইন্টারনাল কারণ রয়েছে। কিন্তু এই ইন্টারনাল কারণ ব্যতিরেকেও কিছু প্যাথোলজিক্যাল কারণে হতে পারে বা অ্যাংজাইটি থেকে হতে পারে। যদি আপনি অতিরিক্ত ঘামেন তখনই কিন্তু সেটা কনসার্ন হওয়ার ব্যাপার। তো আমরা এই যে অতিরিক্ত ঘামা বা হাইপার হাইড্রোসিস যেটা বলি আমাদের মেডিকেলীয় টার্মে, সেই সম্পর্কিত কারণগুলো সম্পর্কে আজকে আমরা জানবো এবং কখন আপনি শিওর হবেন যে না আপনি হাইপার হাইড্রোসিসে ভুগতেছেন। মূলত এই যে গরমের সময় আমাদের যে ঘামগুলো হয়, এই ঘামের একটু পরেই কিন্তু দেখা যায় যে প্রাকৃতিকভাবেই ঘামটা শুকায় যাচ্ছে। ঘামটা যখন শুকায় যাচ্ছে বা আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম যখন আশেপাশের পরিবেশের অনুযায়ী আমাদের বডিতে সিগন্যাল দেয় যে এখন সোয়েটিং হওয়া শুরু হোক, এই সোয়েটিং হওয়ার কিছুক্ষণ পরে কিন্তু আমাদের বডির একটা তাপ শুষে নিয়ে এটা আস্তে আস্তে বাষ্প হয়ে যায়, অর্থাৎ এটা ঘামটা শুকায় যায়। এই যে অটোনমিক নার্ভাস সিস্টেমের যে আপনাকে সিগন্যাল দেওয়া যে সোয়েটিং শুরু হয়েছে বা ঘাম শুরু হয়েছে এবং কিছুক্ষণ পর শরীরে তাপ শোষণ করে এটা শুকিয়ে যাওয়ার যে সাইকেলটা চলতে থাকে, এর মাধ্যমেই কিন্তু আমাদের শরীর থেকে কিছুটা তাপ নির্গত হয় এবং আমরা তখন কিন্তু ঠান্ডা অনুভব করি। তো যে তাপটা আপনার বডি থেকে নির্গত হচ্ছে, সেই তাপটা অবভিয়াসলি আপনার বডিতে কমে যাচ্ছে এবং তখন তো আপনি অবশ্যই একটু শীতল ফিল করবেন। তো সমস্যা তখনই হচ্ছে যখন আপনি অতিরিক্ত ঘামতেছেন বা কোনো কারণে আপনার এই ঘামটা আর শুকাচ্ছে না, অর্থাৎ আপনার বডি থেকে হয়তো বা অটোনমিক নার্ভাস সিস্টেম সিগন্যাল পাঠিয়েছে যে সোয়েটিং হোক, বাট এটা আপনার শরীরের তাপটাকে নির্গত করতেছে না, অথবা একটা সার্টেন পিরিয়ড পর যে গরম লাগাটা কমে গেলে বা আশপাশের মানুষের যখন ঘামের পরিমাণটা কমে আসে, স্টিল কিন্তু আপনার ঘামটা কমতেছে না, উল্টো আরো আপনার প্রফিউজ সোয়েটিং হচ্ছে। তো এই ধরনের সমস্যাকে আমরা অ্যাকচুয়ালি দুইটা ভাগে ভাগ করে থাকি, যেটাকে আমরা বলে থাকি প্রাইমারি হাইপার হাইড্রোসিস অ্যান্ড সেকেন্ডারি হাইপার হাইড্রোসিস। প্রাইমারি হাইপার হাইড্রোসিস কোনটা? যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি গরম ছাড়াও, মানে অতিরিক্ত গরম পড়া ছাড়াও আমরা সারা বছরই দেখা যায় যে আমাদের হাতের তালু, পায়ের তালু এগুলো ঘামতেছে, বা অনেকের ঠোঁটের উপরে অর্থাৎ নাকের নিচের অংশটা বা কপালের কিছু অংশ দেখা যায় যে সারা বছরই ঘামতে থাকে। তো এই ধরনের সমস্যা যারা, তাদেরকে অ্যাকচুয়ালি আমরা আমাদের মেডিকেলীয় টার্মে প্রাইমারি হাইপার হাইড্রোসিসের পেশেন্ট বলে থাকি। গবেষণায় দেখা গেছে যে প্রায় অ্যাংজাইটিতে যারা ভুগে অথবা সারা বছর অনেক বেশি স্ট্রেসে থাকে, যারা বিভিন্ন ধরনের গবেষণা করতেছে অথবা সারা বছরই পরীক্ষা রয়েছে, ইভেন আমরা যারা মেডিকেল স্টুডেন্ট বা আমরা যারা এই প্রফেশনে পড়াশোনা করি, বিভিন্ন ধরনের পারিপার্শ্বিক চাপের কারণেও কিন্তু এই ধরনের প্রাইমারি হাইপার হাইড্রোসিস দেখা দিতে পারে। প্রাইমারি হাইপার হাইড্রোসিসের পেশেন্টদের জন্য আমাদের একটাই কনসার্ন থাকে যে যেহেতু তাদের হাতের তালু অনেক বেশি ঘামে, সো তারা লেখালেখি বা বিভিন্ন ধরনের জিনিস ধরতে গেলে বা ইভেন তাদের ডে টু ডে লাইফে যে কাজকর্মগুলো হয়, এই কাজকর্মগুলোতে কিছু প্রতিবন্ধকতা ফিল করে। সো এই ধরনের সমস্যা থাকলে কিন্তু মোস্ট অফেন আপনাকে পরামর্শ দিয়ে আমরা যে আপনার অ্যাংজাইটিটা রিলিফ করতে হবে, কারণ অ্যাংজাইটি রিলিফ করলে এবং প্রচুর পানি খেলে তো ইনিশিয়ালি আমরা ধারণা করি যে হয়তো বা এটা কিছুটা হলেও কমানো সম্ভব। আর এছাড়া এটা রিলেটেড মেডিসিন তো রয়েছে। তবে যেহেতু এটা প্রাইমারি কজেসের কারণে হয়ে থাকে, অর্থাৎ আপনার বডিতে অ্যাংজাইটি এবং অন্য কোনো সার্টেন ডিজিজের কারণে না, সো এটা কিওর করা একটু টেকনিক্যাল ব্যাপার। সেকেন্ডারি হাইপার হাইড্রোসিস নিয়ে যেটা হচ্ছে আমাদের চিন্তার বিষয়, অর্থাৎ একটা সমাগমে আপনার 6 থেকে 7 জন লোক বসে আছেন, তার মধ্যে খেয়াল করলেন যে একজন লোক আপনাদের থেকেও প্রচুর পরিমাণে ঘামতেছে, হয়তো আপনারাও ঘামতেছেন বাট সেটা একটা লিমিটের মধ্যে, কিন্তু ওই লোকটা কিন্তু অনেক বেশি ঘামতেছে এবং সে ঘামতে ঘামতে এক পর্যায়ে অস্বস্তি ফিল করতেছে। তো ওই ধরনের প্রফিউজ সোয়েটিংটাকে আমরা কিন্তু বলে থাকি সেকেন্ডারি হাইপার হাইড্রোসিস। সেকেন্ডারি হাইপার হাইড্রোসিসের পিছনে রয়েছে কিছু প্যাথোলজিক্যাল কজেস, অর্থাৎ প্যাথোলজিক্যাল কিছু কারণে কিন্তু এই সেকেন্ডারি হাইপার হাইড্রোসিস হয়। তো রোগগুলো কি আমরা সে সম্পর্কে একটু জানবো।
প্রথমত যাদের হার্টের ডিজিজ রয়েছে বা হার্ট রিলেটেড কোনো জটিলতায় ভুগতেছেন অথবা হার্টের কোনো অসুবিধা শুরু হয়েছে, এই ধরনের সময় কিন্তু ওই পেশেন্টের মধ্যে কিন্তু আমরা প্রফিউজ সোয়েটিং পরিলক্ষিত করি। অর্থাৎ আপনি যদি দেখেন যে আপনার সামনে বসে কেউ উইদাউট এনি রিজন, মানে কোনো কথা না বা কোনো টেনশন না, বা হুট করে সে খুব ভাবে ঘামতেছে বা প্রচুর ঘাম দিয়ে তার অস্বস্তি হচ্ছে, শরীর খারাপ লাগতেছে, সেক্ষেত্রে কিন্তু কাল বিলম্ব না করে আপনাকে অবশ্যই তাকে হসপিটালাইজড করতে হবে। এখন প্রশ্ন হতে পারে যে এই যে হার্টের সমস্যার জন্য বা কি কারণে হতেছে যে এই প্রফিউজ সোয়েটিংটা হয়। প্রাইমারিলি ধারণা করা হয় যে যখন হার্টের রক্তনালীগুলো সংকুচিত হয়ে থাকে এবং হার্ট অনেক দ্রুত পাম্প করা শুরু করে, তখন কিন্তু আমাদের বডিতে এই যে আমাদের যে অটোনমিক নার্ভাস সিস্টেম রয়েছে, এইটা যে ইনারভেশন হয়, সেই ইনারভেশনের ফলশ্রুতিতে কিন্তু দেখা যায় যে আমাদের বডিতে যে সোয়েটিং হতে পারে। আবার কারো যদি অনেকদিন ধরে ডায়াবেটিসের প্রবলেম থাকে, ডায়াবেটিস অ্যাকচুয়ালি আমরা কি বলে থাকি যে পেরিফেরাল নিউরোপ্যাথি বা এছাড়াও বিভিন্ন ধরনের নিউরোপ্যাথিক্যাল প্রবলেম হয়। অর্থাৎ আমাদের যে নার্ভগুলো রয়েছে, একজন অনেক বছর ধরে ভুগা ডায়াবেটিসের পেশেন্ট কিন্তু তার এই নার্ভগুলো আস্তে আস্তে কিছুটা নাম্ব হয়ে আসে। সো দেখা গেল যে অটোনমিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে হয়তো বা তার সোয়েটিং যে প্রসেসটা ওটা শুরু হয়েছে, কিন্তু এরপরে যে সিগন্যাল আসলো যে না সোয়েটিংটা এখন অফ করে দিতে হবে, এই সিগন্যালের যে নার্ভটা রয়েছে সেটার কন্ডাকশন পাওয়ারটা অনেক কমে যেতে পারে বা নার্ভটা নাম্ব হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু তার সোয়েটিংটা অফ হয় না। এই জন্যও কিন্তু সে প্রফিউজ সোয়েটিং এর শিকার হতে পারে। সো এই যে হার্টের পেশেন্ট বা ডায়াবেটিসের পেশেন্ট, এই পেশেন্টগুলো ছাড়াও অনেকে দেখা যাচ্ছে যে কিছু কিডনি ডিজিজ থাকে বা এই যে হার্টের রুগী যাদের কথা বললাম, তাদের যখন দেখা যায় যে রক্তনালীগুলো সংকুচিত হয়, হার্ট পাম্প করার পরও আমাদের পুরো বডিতে ব্লাড সাপ্লাইটা ভালোভাবে হচ্ছে না, তখন কিডনিতেও কিন্তু ব্লাড সাপ্লাই বা ব্লাড যাওয়াটা কিন্তু অনেকাংশে কমে যায়। তখন কিডনি ফিল করে যে না হয়তোবা আমার বডিতে ফ্লুইড কমে গেছে বা কেন ব্লাড আসতেছে না, তখন ইনডিরেক্টলি কিন্তু সে তার কাজটাকে মডিফাই করে বডিতে ফ্লুইডের পরিমাণটা অনেক বাড়িয়ে দেয়। তো তখন আবার আমাদের বডি চিন্তা করে যে এই যে ফ্লুইড বা অতিরিক্ত ফ্লুইডটা বডিতে বেড়ে গেছে, দ্যাট মিনস কি যে আমাদের বডি থেকে ফ্লুইডটা একটু কিছুটা হলেও রিলিফ করতে হবে, তখনও কিন্তু এই সোয়েটিং এর পরিমাণটা বেড়ে যেতে পারে। অর্থাৎ আপনি যদি হার্টের পেশেন্ট হন বা আপনার হার্টে কোনো জটিলতা হয়, ডায়াবেটিসের পেশেন্ট হন, ইভেন কিডনি ডিজিজেও আক্রান্ত থাকেন, তাহলে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বা এই সমস্ত প্যাথোলজিক্যাল ডিজিজের কারণেও কিন্তু আপনার এই যে প্রফিউজ সোয়েটিং অথবা সেকেন্ডারি হাইপারহাইড্রোসিস হয়ে থাকে। যারা প্রাইমারি হাইপারহাইড্রোসিস বা সেকেন্ডারি হাইপারহাইড্রোসিস এই সব ব্যাপারগুলো সম্বন্ধে অবগত ছিলেন না, তাদের ক্ষেত্রে ছোট একটা টিপসও এটা বলা যায় যে হাইড্রোসিস বা ঘর্মাক্ত যে সিচুয়েশনটা, এইটা কিন্তু আমাদের কাছে যদিও একটু দেখা যায় যে অ্যাংজাইটি তৈরি করে বা একটু আমরা এটা নিয়ে অনেক সময় অ্যাংশাস হয়ে পড়ি যে কেন আমি এত একটা ঘামতেছি বা এই ঘামের প্রয়োজনীয়তা কি। আশা করব যে এই ভিডিওটা দেখার পরে কিন্তু আপনারা এই ঘামের কারণ এবং এটার যে আপনাদের বায়োলজিক্যাল প্রসেসটা বা এটা যখন প্যাথোলজিক্যাল কজেও হয় কি কারণে কি ঘটতেছে আপনার বডিতে, এই সম্বন্ধিত চিকিৎসা বিজ্ঞান যা বলে সেই সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাবেন। তো প্রাইমারি হাইপারহাইড্রোসিসের মেইন রিজন যদি অ্যাংজাইটি হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাংজাইটিটাকে রিলিফ করতে হবে। আর অ্যাংজাইটি বাড়িয়ে দেয় এমন কিছু খাবারও রয়েছে। তো আপনি হয়তোবা সারা বছর এই খাবারগুলো খাওয়া বাদ দিবেন না, কিন্তু যখনই আপনি বুঝবেন যে না আপনার সেকেন্ডারি বা প্রাইমারি যে কোনো হাইপারহাইড্রোসিসের কারণে আপনি সামনে অনেক বেশি ঘামতে পারেন বা খুব বেশি সোয়েটিং হতে পারে, ঠিক ওই সময়টার আগে বা প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা আগে থেকে বা ওই উইকগুলোতে কিন্তু আপনি এই খাবারগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। মূলত বেশি ভাজা পোড়া, চা, ক্যাফেইন এই ধরনের খাবারগুলো কিন্তু হাইপারহাইড্রোসিসের ট্রিগার হিসেবে কাজ করে। সো আপনি যদি আপনার লাইফস্টাইল মডিফিকেশন এবং এই খাবারগুলো খাওয়া থেকে ওই টাইমটায় বিরত থাকেন, তাহলে কিন্তু দেখা যায় যে অনেকাংশে এই হাইপারহাইড্রোসিসের প্রবলেমটাকে কমিয়ে আনা সম্ভব। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এরকম আরো কিছু স্বাস্থ্য বিষয়ক টিপসের জন্য আমাদের ভিলেজ নিউট্রিশন পেজটিকে ফলো করবেন। আর ভিডিওগুলো দেখার পাশাপাশি যে কোনো ধরনের শারীরিক জটিলতায় অবশ্যই আপনি বিশেষজ্ঞ ডক্টরের সুপরামর্শ নেবেন এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী তার দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী ট্রিটমেন্টের আন্ডারে যাবেন। ধন্যবাদ।